এনবিআর এর সকল কোডে ফি জমা কিন্তু বর্তমানে চালানের মাধ্যমে হচ্ছে এবং আগেও যেটা চালানের মাধ্যমে হতো। আগে আমরা একটা সার্ভারের মাধ্যমে করতাম, সো সেই সার্ভারটা পরিবর্তন করে বর্তমানে কিন্তু সার্ভারের একটা ভিজুয়াল পরিবর্তন আসছে। এতে করে অনেকেই এনবিআর এর ফি জমা দিতে গিয়ে প্রবলেমে পড়তেছেন। আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনি খুব সহজে এনবিআর এর ফি গুলো জমা দিতে পারবেন। তো এনবিআর এর ফি এর ভিতরে আমি শুধু আজকে মূসক কিভাবে জমা দিবেন, মূসকের ফি কিভাবে জমা দিবেন, অর্থাৎ আপনার দেশজ পণ্যের উপরে কিভাবে আপনি ভ্যাট জমা দিবেন সেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো। তো আমি সর্বপ্রথমে এখান থেকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যাতে করে একটু সুবিধা হয় কোথায় যেতে হবে কিভাবে দিতে হবে। তো আমি এখানে গুগলে চলে আসবো, গুগলে এসে আমি জাস্ট লিখবো চালান। হ্যাঁ, চালান লিখে সার্চ করবো, অথবা চালান.gov.bd এটা লিখে আপনি সরাসরি সার্চ করতে পারেন। চালান লিখে সার্চ করলে সর্বপ্রথমে এখানে ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসলে এরকম ইন্টারফেস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আসবেন এনবিআর এর জমা, পাশাপাশি একটা আছে পাসপোর্ট ফি জমা, যেটা নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে আমি চলে আসবো এনবিআর এর জমা। সো এনবিআর এর জমা এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে বেশ কিছু অপশন চলে আসছে, যেটা নিয়ে আলাদা আলাদা প্রত্যেকটারই ভিডিও আসবে। আয়করের টাকা আপনি কিভাবে জমা দিবেন, মূসক, ডিউটি শুল্ক, এনবিআর এর অন্যান্য জমা, কাস্টম হাউস। আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো যে মূসকটা কারা জমা দিবে, এই বিষয়গুলো আমি ভিডিওতে বলবো। তো এখানে মূসক সিলেক্ট করার পরে বিন নাম্বার, যদি আপনার বিআইএন নাম্বার থাকে, ঠিক আছে, মানে হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই বিন নাম্বারটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি এখানে দিবেন, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নাই, এটা কম্পালসারি না। জমার ধরন এখানে আপনি সিলেক্ট করবেন দেশজ পণ্য ও সেবার উপর মূসক। এখন কথা হচ্ছে দেশজ পণ্য সেবার উপর মূসক কারা সিলেক্ট করবে। এটা হচ্ছে বিভিন্ন টাইপের মুদি দোকান, বিভিন্ন টাইপের রাহিমেলার ব্যবসা যারা করে তারা দিতে পারে। তারপর বিভিন্ন হার্ডওয়্যারের দোকান আছে, বড় বড় হার্ডওয়্যার দোকান যাদের ভ্যাট আসে, তো তারা হচ্ছে এই দেশজ পণ্য ও সেবার উপর মূসক সিলেক্ট করে হচ্ছে ভ্যাট প্রদান করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম 101, কোডটা মনে রাখবেন লাস্টে 101। তারপর হচ্ছে কত টাকা আপনি জমা দিবেন, টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন। ধরুন আমি 10,000 টাকা জমা দিব, সেক্ষেত্রে টাকার পরিমাণটা লিখে পাশে ক্লিক করলে কিন্তু পরবর্তী ধাপ এটা শো হয়ে যাবে। পরবর্তী ধাপে ক্লিক করবেন, দেন এখানে চলে আসবেন। এখানে যে এররটা আসছে, এরর কোনো ধরনের সমস্যা না, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে 1 নম্বর অপশনটা, যে সরকারি প্রতিষ্ঠান বরাবর বা যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, ভ্যাট কমিশনারেট নির্বাচন করুন। এখন কোন কমিশনারেটের আন্ডারে আপনার ডিস্ট্রিক্ট আছে বা আপনার জেলাটা আছে সেটা আপনার খুঁজে বের করতে হবে। এখন ধরুন আমি শরীয়তপুর দিব, আমি যদি চট্টগ্রাম এটাতে ঢুকি তাহলে কিন্তু আমি এখানে শরীয়তপুর পাবো না। দেখুন এখানে লেখা আছে যে শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম, বা চট্টগ্রামে এখানে কিন্তু কোনো ধরনের শরীয়তপুর নাই। সেক্ষেত্রে আমি হচ্ছে আমাদের শরীয়তপুরটা কোন কমিশনারেটের আন্ডারে সেটা কিন্তু আমি জানি, সেক্ষেত্রে আমি খুলনা দিব। আপনি আপনার জেলাটা যদি না জানেন তাহলে এখান থেকে প্রত্যেকটাতে ঢুকে আপনি হচ্ছে ট্রাই করবেন, দেখবেন কোন জায়গাটা আপনার জেলাটা আছে। তো আমি এখান থেকে খুলনা সিলেক্ট করব। খুলনা সিলেক্ট করার পরে আমি প্রতিষ্ঠানের কোড বা প্রতিষ্ঠানের নাম টাইপ করুন, এটা দিব। এখান থেকে আমি চলে যাব হচ্ছে একদম নিচে, আমি দেখবো যে শরীয়তপুর কোথায় আছে, একদম নিচে যাব। দেখুন এখান থেকে শরীয়তপুর সার্কেল 1 লেখা আছে, জাস্ট আমি শরীয়তপুর সার্কেল 1 এটাতে ক্লিক করে দিব। আপনিও আপনার জেলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আপনার মাদারীপুর আছেন, মাদারীপুর দিবেন। যদি আপনি খুলনা সার্কেল হয়ে থাকেন, সাতক্ষীরা, বাগেরহাট এগুলো হয়ে থাকেন, এখানে দিতে পারেন। আমি যেহেতু শরীয়তপুর আছে, শুধুমাত্র শরীয়তপুর এখান থেকে 1 সিলেক্ট করবো, বাস এতটুকুই কিন্তু আমার কাজ শেষ। এরপরে আমি আসবো কত টাকা জমা দিব, সেটা কিন্তু আগে দিয়েছি, সেটা অটোমেটিক চলে আসছে এখানে। এখন আসবো 3 নম্বর অপশনে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জমা দেওয়া হচ্ছে। যদি আপনার এরকম ব্যবসা থাকে তাহলে অবশ্যই আপনার একটা টিন সার্টিফিকেট অবশ্যই আছে, সেই টিন সার্টিফিকেটের মাধ্যমে হচ্ছে আপনি এটা জমা দেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি যদি বিন আইডি থাকে, যেটা বললাম বিন আইডি দিয়েও দিতে পারেন। তো টিন আইডি কিন্তু সবারই আছে, সো টিন নাম্বার দিয়ে হচ্ছে আপনি এখান থেকে চেক টিন বা চেক TIN এই নাম্বারটা প্রেস করবেন, তাহলে কিন্তু এখানে টিনটা ভেরিফিকেশন হবে। 12 ডিজিটের একটা টিন নাম্বার আপনি পেয়ে যাবেন, সেই টিন নাম্বারটা এখানে বসাবেন। দেন তারপর হচ্ছে আপনাকে এখানে চেক টিন নাম্বার দিতে হবে। ওকে, এটা দেওয়ার পরে চেক টিন দিলে কিন্তু এখানে আপনার টিনটা ভেরিফিকেশন হবে। আচ্ছা, আমি নিচে চলে যাচ্ছি। এরপরে চলে আসবো যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে বা ব্যক্তি বা প্রতিষ্ঠান। এরপরে আমি যাব জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র কিন্তু চেক এনআইডি দিলে কিন্তু চেক করা যায় না, সেক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে এনআইডি নাম্বারটা দিব। এনআইডি নাম্বার আমার দেওয়ার দরকার নাই, যদি আমার টিন নাম্বার থাকে। আপনি টিন নাম্বার দিয়েও কিন্তু এখান থেকে দিতে পারেন। তো আপনি কি করবেন, যদি উপরে যেহেতু আমরা টিন নাম্বার দিলাম, সেক্ষেত্রে নিচে এসে আপনি অন্যান্য সিলেক্ট করবেন এবং এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। শনাক্তকরণ নম্বরের ভিতরে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। দেন নামের ভিতরে এসে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ভিতরে যে নামটা আছে হুবহু আপনি সেই নামটা এখানে লিখে দিবেন, কোনো ধরনের ভুল করবেন না।
ঠিকানার ভিতরে এসে আপনার যে ঠিকানাটা আছে আপনি টোটাল ঠিকানাটা এখানে লিখে দিবেন। ধরুন আপনার শরীয়তপুরের ডিস্ট্রিক্ট লিখবেন, উপজেলা লিখবেন, পোস্ট অফিস লিখবেন, গ্রাম লিখবেন, এই জিনিসগুলো হচ্ছে এখানে লিখে দিবেন। আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। ভিলেজ লিখবেন, আমি ভিলেজটা আর লিখছি না, আপনারা জাস্ট ভিলেজটা এখানে লিখবেন। পোস্ট অফিস লিখবেন, জাস্ট এরপরে হচ্ছে উপজেলা লিখবেন, এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট লিখবেন। ওকে, তো আপনি যদি এখানে শুধু ডিস্ট্রিক্টও লেখেন তাতে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু টোটাল অ্যাড্রেস লিখে দেওয়াটা বেটার। তো এরপরে চলে আসবেন যোগাযোগের নম্বর। আপনার কাছে থাকা একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে সবসময় ব্যবহার করবেন, যাতে করে চালানটা কোনো ধরনের সমস্যা হলে পরবর্তীতে আমরা চালানটা উদ্ধার করতে পারি কিংবা চালানটা অন্য মাধ্যমে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে একটা ভ্যালিড আমাদের ফোন নাম্বার দিয়ে দিব। তো ধরুন আমার ফোন নাম্বার দেওয়া এখানে শেষ। ফোন নাম্বার দেওয়া শেষ হওয়ার পরে হচ্ছে আমি নিচে চলে আসবো, অর্থ পরিশোধের বিবরণ। এখানে অনলাইন ব্যাংকিংটাই আমি সিলেক্ট করব। কখনোই আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন না, আমি বারবার বলতেছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, সরাসরি মোবাইল ব্যাংকিং আপনি কখনো সিলেক্ট করবেন না। কারণ হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি টাকা দেওয়ার পরে আপনার চালানটা ড্রপ হয় বা চালানটা ফেলড হয়, টাকা যদি কেটে নেয়, সেটা কিন্তু রিফান্ড করতে, উদ্ধার করতে বা চালান ব্যাক পেতে আপনার অনেক ধরনের প্রবলেম হবে বা অনেক কষ্ট হবে, অনেক দিন লাগবে। তো এক্ষেত্রে আপনি অনলাইন ব্যাংকিংটা সিলেক্ট করবেন, দেন এখানে সোনালী ব্যাংক লিমিটেড সিলেক্ট করবেন। আপনি আগে ভিডিওটা দেখেন, তারপর কিভাবে হচ্ছে সুবিধা হচ্ছে আমি সেটাই দেখাবো। অনলাইন ব্যাংকিং এ যাবেন, সোনালী ব্যাংকিং লিমিটেড এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে সংরক্ষণ অপশনটিতে আপনি ট্যাপ করবেন। সকল কিছু দেওয়া হলে আমি সংরক্ষণ অপশনটিতে ট্যাপ করলাম। এখানে আপনার একটা তথ্য নিশ্চিতকরণ একটা নোটিফিকেশন আসবে, জাস্ট হ্যাঁ অপশনটিতে ট্যাপ করবেন। হ্যাঁ অপশনটিতে ট্যাপ করলে সরাসরি কিন্তু আপনাকে সোনালী ব্যাংকের গেটওয়েতে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে, আমি তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিব, মানে বিকাশের মাধ্যমে টাকা জমা দিব, তাহলে এখানেও দেখুন সোনালী ব্যাংকের এই অপশনটাতে মোবাইল ব্যাংকিং এর অপশন কিন্তু এখানে আছে। এখানে থাকলে আপনি বিকাশ এখান থেকে অপশন সিলেক্ট করবেন, জাস্ট কনফার্ম করবেন, এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা জমা দিবেন। আপনার চালান আপনি এখান থেকে কনফার্ম হওয়ার পরে কিন্তু জেনারেট করতে পারবেন। তবে মূল কথা হচ্ছে, এটা হচ্ছে চালানের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট একটা কথা, আপনি টাকা জমা দেওয়ার শেষ পর্যায়ে এসে আপনার যখন টাকা দেওয়া কমপ্লিট হইলো, ধরুন আপনার চালানটা এখানে ফেলড হইলো, তখন আপনি কি করেন, আপনি হচ্ছে এখান থেকে ব্রাউজ থাকলে ব্রাউজারটা কেটে দেন। কিন্তু ব্রাউজারটা কাটা যাবে না ভাই, ব্রাউজারটা আপনি কাটবেন না, না কেটে আপনি বারবার এখান থেকে রিফ্রেশ করবেন, তাহলে দেখবেন যে আপনার চালানটা জেনারেট হয়ে গেছে। কিন্তু সেটা টাকা পেমেন্ট করার পরে অনেক সময় সার্ভার এরর আসতে পারে, ফরবিডেন এরর আসতে পারে, চালান ফেলড এরকম আসতে পারে। যদি ফোন থেকে টাকা কেটে নেয় তাহলে হচ্ছে আপনি এখান থেকে রিলোড দিবেন। রিলোড দিলে দেখবেন যে আপনার চালানটা জেনারেট হয়ে গেছে। আপনি 5 থেকে 10 মিনিট ট্রাই করবেন, যদি না হয়, অ্যাকচুয়ালি পরে যদি না হয়, আপনার এখান থেকে চালান আসতেছে না, এর পরবর্তী সময়ে আপনি কি করবেন, চালানটা ডাউনলোড কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাই দিতেছি। যেহেতু আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে বিকাশ থেকে টাকা জমা দিছি, সেক্ষেত্রে সোনালী ব্যাংকের একটা সার্ভারে ঢুকে হচ্ছে আমরা টাকাটা উদ্ধার করব বা চালানটা উদ্ধার করব। আমি চলে যাব billpay.sonalibank.com.bd। ওকে, এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে আসার পরে এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা যত চালান জমা করব সকল চালান কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এখানে আমরা চলে আসবো গভর্নমেন্ট অপশনে, দেন এখানে গভর্নমেন্ট চালান একটা অপশন দেখুন যে আছে, গভর্নমেন্ট চালান অপশনটিতে চলে আসবো। এখানে গভর্নমেন্ট অপশনটিতে ট্যাপ করবেন। এখানে দেখুন যে আপনার সার্চিং এর একটা অপশন আছে, এখান থেকে এ চালান সিলেক্ট করবেন, দেন এখানে আপনার 3টা অপশনের মাধ্যমে হচ্ছে আপনি চালানটা ডাউনলোড করতে পারবেন। যদি আপনার কাছে চালান নাম্বারটা মেসেজে আসে, ডাউনলোড করতে পারবেন। পেমেন্ট আইডি যদি থাকে দিতে পারবেন। ধরুন আপনার চালান নাম্বার নাই, পেমেন্ট আইডি নাই, এগুলো কোনো কিছুই মেসেজে আসে নাই, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট নাম্বার দিবেন। যেই কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলেছিলাম যে আপনার নিজেরই হতে হবে, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিবেন, দেন ক্যাপচা দিয়ে এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে নিচে আপনার চালানগুলো চলে আসছে। যদি চালানগুলো এখানে জেনারেট না হয়, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে একটু, এখান থেকে 48 একটা আমি আমার নিজেরটা সার্চ করে দেখাচ্ছি। দেখুন যে এখান থেকে কিন্তু সবগুলো চালান চলে আসছে। এখন অনেক সময় এখানে পেন্ডিং দেখাতে পারে, ডাউনলোড না আসে পেন্ডিং দেখাতে পারে। সো পেন্ডিং যদি হয় তাহলে আপনার চালানটা জেনারেট হবে, আজ হোক কাল হোক চালানটা কিন্তু জেনারেট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে বেশ কিছু সময়। তো এর জন্য 2 কর্মদিবস কিংবা 3 কর্মদিবস পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। সো সেই পর্যন্ত ওয়েট করে আপনি এটা সার্চিং করে কিন্তু দেখতে পারেন, আপনার চালানটা অবশ্যই এখান থেকে জেনারেট হবে এবং আপনি শেষ পর্যন্ত কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। তো গাইস, শেষ পর্যন্ত আশা করি আপনি খুব সহজেই এনবিআর এর সকল কোডে টাকা এখান থেকে জমা দিতে পারবেন এবং খুব সহজেই এ চালান করে টাকাগুলো অফিসে জমা করতে পারবেন। তো এ সম্পর্কিত যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলটি দেখেন নতুন দর্শক হন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।